সাদা চামড়ার দাম মধ্যপ্রাচ্যে সবসময় বেশি। আমাকে বোল্ড করে দিলেন আশরাফ মাহাদি। ঘুষ, দুর্নীতি, সুদ, লুটপাট, চাঁদাবাজ, ধর্ষণ, এগুলির ব্যাপারে আমরা এগুলি কোনো ওয়াজ শুনি না। ওয়াজ আটকে থাকে নারীর কাপড়ে, ওয়াজ আটকে থাকে হচ্ছে একজন ধর্মহীনের চলন বলনে। এটা কেন? কওমি মাদ্রাসা, হেফাজতে ইসলামী, তাদের প্রতি আপনি অনেক নিষ্ঠুর শব্দবন্ধ ব্যবহার করছেন, সেগুলি কি আপনি আসলে জেনে বুঝে লজিক দিয়ে করতেছেন কিনা আমি আমার দর্শকদের জন্য একটু আপনাকে পড়ে শোনা। আপনি কি মনে করেন? আমি দেখতে পাচ্ছি যে আপনি মনে করেন হেফাজতের আজকে নারী বিষয়ক রিফর্ম কমিশনের বিরোধিতা করে যারা স্টেজে, তাদের অনেকেই চিহ্নিত ধান্দাবাজ এবং চোর। মোহাম্মদপুরের এক মাদ্রাসার প্রধানকে দেখলাম যে কিনা করোনার সময় এবং কোনো একটা সময় মানুষকে দেওয়ার জন্য টাকা তুলে সেটা মেরে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। আপনার লাস্ট লাইনটা পড়ি আমি আর বললাম না, এটার মধ্যে আরো আছে। এই ভারতবর্ষ ছাড়া পৃথিবীর আর কোথাও সম্ভবত অমন ঘটা করে ইসলাম রক্ষার্থে লোকে নেমে পড়ে না। পান থেকে চুন খসলে হেফাজত ইসলাম নেমে যায়, অথচ শাপলার 5 মেয়ের দায়িত্ব একজন আপনি একটা গালাগাল দিয়েছেন, নেয় নাই। যেই বুড়োগুলো স্টেজে বসা সবগুলি পলাইছিল সেদিন, সাধারণ ছাত্ররা গুলি খাইছে, মরছে, আতঙ্কে দিন কাটাইছে, এখন পর্যন্ত একটা তালিকা করতে পারে নাই কয়জন সেদিন মারা গেছে। 5 আগস্টে পরের হুজুরদের দেখে মনে হচ্ছে হুজুরা সবসময় মজলুম থাকলে ভালো, ইত্যাদি ইত্যাদি। আপনি হেফাজত ইসলামের এবং এই হুজুরদের অনেক নিষ্ঠুর ভাষায় সমালোচনা করেছেন। আপনাকে দেখে মনে হচ্ছে আপনার এক ধরনের, আপনি কি একটু ব্যাখ্যা করবেন কেন আপনি এরকমটা করছেন বা এরকমটা বলছেন জনাব মামদু? হেফাজতের 5 মেতে সাপ্লাই নিয়ে গেছে যারা হচ্ছে সেই আবেগ নিয়ে আমাদের আবেগটাকে উত্তেজিত করছে, তারা কিন্তু সেই আবেগটার দাম দেয় নাই। এবং তারা হচ্ছে একটা তালিকা দিতে পারে নাই, যেখানে হচ্ছে যে তালিকার মধ্যে বলবে যে এতজন শহীদ হয়েছে, এতজন আহত হয়েছে। তো আমি যেহেতু ছিলাম, তো ফলে আমার ব্যক্তিগত যে ক্ষোভ এবং অভিমানের জায়গা, সে অভিমানের জায়গা থেকে আমি হচ্ছে অত কোচিং করে বলছি। যেহেতু ফেসবুক আমার হচ্ছে একান্ত ব্যক্তিগত জায়গা, সেজন্য হচ্ছে আমি আমার মতো করে বলি। যদি অন্য কোথাও লিখতে গেলে তখন হয়তো অন্যভাবে বা হয়তো আরো সহজতর শব্দে আমি সেটা লিখতাম বা করতাম। আর না কিন্তু আচ্ছা ঠিক আছে, আমি ফেসবুকের কথা বাদ দিই। জনাব হুজাইফা আল মামদু, আপনি এটা পরিষ্কার করেছেন যে এটা তো আপনার সোশ্যাল মিডিয়া, এটা তো আপনার বলার জায়গা। কিন্তু আমি সাধারণভাবে যদি বলি, নারী সংস্কার কমিশন বলে যে কমিশনের যে রিপোর্টগুলি তুলে ধরলো, আপনি কি মনে করেন কিনা, যেটা আসলে হেফাজত দাবি করতেছে, জাতীয় নাগরিক পার্টিও বলতেছেন, যে কিছু জিনিস আছে যেটা ধর্মীয়, সামাজিক ও সংস্কৃতির অখণ্ডতাকে ঠিক সম্মান করে নাই। হেফাজত বলতেছেন প্রেস রিলিজের মধ্যে যে এইটার মধ্যে থেকে আসলে মানে এই এই সংস্কারটা আসলে ঠিক ধর্ম মেনে হইতেছে কিনা সেটা দেখারও একটা জায়গা আছে। আপনি কি মনে করেন? এইগুলি বলা তো রাইট আছে ওনাদের, তাই না? আচ্ছা, আমি হচ্ছে যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে এই পুরো কমিশন, মানে নারী রিফর্ম কমিশনের পুরো সুপারিশমালাকেই ওনারা হচ্ছে বাতিল করে দিতে চাইতেছেন। আমি হচ্ছে যতটুকু পড়ছি সকাল থেকে বা হচ্ছে এর আগে, তাতে আমার মনে হয়েছে যে নারী এই কমিশনের মধ্যে খুবই চমৎকার কিছু ব্যাপার আছে যেগুলো হচ্ছে নারীদের জন্য, যেগুলো হচ্ছে গ্রামগঞ্জের নারীদের জন্য, মানে একদম আমাদের শ্রমজীবী তৃণমূল নারীদের জন্য খুবই জরুরি বিষয়, যেগুলো খুব জরুরি। শুধু হচ্ছে নারীর যে সম্পদের বিষয় সেটা না, আমি হচ্ছে দেখছি হচ্ছে অভিবাসী নারী বিষয়ক নানা সুপারিশমালা আছে। সেই অভিবাসী নারীর যে সুপারিশমালা গুলো, সেগুলো হচ্ছে আমাদের যেসব খুবই গরিব দরিদ্র শ্রেণীর নারী, যারা হচ্ছে আমাদের বাহির থেকে আমাদের দেশের জন্য অনেক টাকা নিয়ে আসে, তাদের সুরক্ষার জন্য খুবই ভালো চমৎকার কিছু আইন আছে। শ্রম কর্মসংস্থান বিষয়ক আইন আছে, সামাজিক নিরাপত্তা বিষয়ক কর্মসূচি আছে, স্বাস্থ্য বিষয়ক নারী আছে, অনেক আইন আছে যেগুলো খুবই জরুরি। স্বাস্থ্য বিষয়ক একটা আইনের ক্ষেত্রে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে সিজারিয়ান নিয়ন্ত্রণ। এইটা প্রত্যেকটা নারীর জন্য খুবই জরুরি জিনিস। এই ইয়েতে এসে সেইগুলোর সেই যে ইয়ের কথা বলা আছে যে সেখানে সুপারিশমালা দেওয়া আছে যাতে সিজারিয়ান কন্ট্রোল করা হয়। এই সমস্ত আইনের ক্ষেত্রে এই আইনগুলো নিয়ে তো কাজ করা উচিত। এই আইনগুলো নিয়ে যখন কাজ করা হবে তখন আমাদের দেশের নারীরা অনেক, যদি আদতেই এই আইনগুলো ইমপ্লিমেন্ট করা যায়, আমাদের দেশের নারীরা অনেক বেশি লাভবান হবে। এখন আমি ধর্মের জায়গাটায় আসতেছি। রাইট, আমি এই জায়গাটাতে একটু আসতে চাচ্ছিলাম। আমি একটু প্রশ্নটা করে রাখি, আপনি যেহেতু মাদ্রাসায় পড়াশোনা করেছেন একটা লেভেল পর্যন্ত, মানে এইচএসসি লেভেল পর্যন্ত যেহেতু আপনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন, আমি দাওরায়ে হাদিস পর্যন্ত পড়ছি। দাওরায়ে হাদিস পর্যন্ত যেহেতু আপনি পড়াশোনা করেছেন, সেহেতু আপনাকে আমি এই প্রশ্ন করতেই পারি যে এগুলি নিয়ে কি আসলে মানে ধর্মের সাথে এরা একটা সাংঘর্ষিক অবস্থা নেয় কিনা?
আমি হচ্ছে একটা ইয়ে দেখি, আমি যেভাবে দেখি আমি সেটা বলি। সেটা হচ্ছে ধরেন আহ, এই ইয়ের সম্পত্তি, পরিত্যক্ত সম্পত্তির মধ্যে কোনো লোকের নারী পায় হচ্ছে অর্ধেক। এখন এখানে হচ্ছে সমতার আইনের যে কথা বলা আছে সেটা নিয়ে আমি হচ্ছে আমার মতামত আমি বলি। সেটা হলো, যদি কেউ কোনো লোক তার মৃত্যুর আগে তার সন্তানের জন্য হচ্ছে সমানভাবে ভাগ করে দেয়, সে কিন্তু গুনাহগার হবে না। তারপরে যদি কেউ মারা যায়, মারা যাওয়ার পরে তার ভাই বোনেরা যদি হচ্ছে সমানভাবে বন্টন করে নেয় একটা সম্পত্তি, সেখানেও কোনো গুনাহগার হবে না। তো ফলে এইটা হচ্ছে একটা ব্যাপার। তো ফলে আপনি যদি হচ্ছে এরকম একটা আইন করেন যে আইনে একটা কিছু মানুষকে উন্নতি দিচ্ছে, কিছু মানুষের অধিকার দিচ্ছে, আমার মনে হয় না সেটা হচ্ছে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী হবে। কারণ তো হুজাইফা, আপনি আমাকে একটা জিনিস বলেন তো, যে দুইটা প্রশ্ন এখানে আসে, দুইটা প্রশ্ন কিন্তু, যে ধরেন নারীদের যদি সম্পত্তিতে উত্তরাধিকারের ক্ষেত্রে সমান দেওয়া হয়, তাহলে তো এটা পুরুষের ক্ষেত্রে থেকে এটা কমে যাবে। পুরুষরা এটা মানবে কেন? আসলে ধরেন আপনি মানতে পারেন, অন্য পুরুষরা কেন মানবে? এই যেহেতু পুরুষরা সরব এবং শক্তিশালী, হেফাজতে ইসলামী সেই জায়গা থেকে বা জামায়াতে ইসলামী সেই জায়গা থেকে এটা মানবে কেন? আর দুই হচ্ছে, আমরা তো আসলে মেরিটাল রেপের ক্ষেত্রে আপনি যেটা বললেন, শব্দবদ্ধ পরিচয় করলে তো হবে না। এইটার তো আসলে এইটার কি বলে অপপ্রয়োগ হওয়ার একটা ব্যাপক সম্ভাবনা আছে, সেইটাও আসলে ঠিক হবে কিনা, এই দুইটা যদি আপনি একটু অল্প অল্প করে বলেন। আমরা আপনি যেইটা বলছেন উত্তরাধিকার প্রসঙ্গে এবং মেরিটাল রেপ সম্পর্কে এবং শ্রমিকদের সম্পর্কে, সেটা সম্পর্কে আমরা মাহাদি সাহেবকে জানতে চাইবো। আচ্ছা, আমি হলো সেটা নিয়ে বলতে, সেটা হচ্ছে যে যদি কেউ, খুব স্বাভাবিকভাবে ধর্মীয় আইন আছে যে পুরুষ ডাবল পাবে। তো যদি কেউ হচ্ছে ডাবল ছাড়তে না চায় আর কি, সেক্ষেত্রে আমি চাই আমার আমার বোনের ক্ষেত্রে আমাকে সমান দিতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি কেউ না চায়, তাকে যদি মানে তাকে যদি এই আইনটুকু করা হয় যে সে তার বোনকে ধর্মীয় যে নীতি আছে সেই নীতি অনুযায়ী সে দিতে বাধ্য থাকবে, সেটা যদি করা যায়, সে আইনটাও করা উচিত। কারণ আমি হচ্ছে কয়েকদিন আগে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম এই বিষয়ে, সেখানে অনেক কয়জন কমেন্ট করছে যে তাদেরকে, তাদের মা খালাকে প্রচন্ড ভাবে হচ্ছে বঞ্চিত করা হয়েছে তাদের পারিবারিক সম্পত্তি থেকে। তো ফলে এই আইনটা অনেক অনেক ভালো করে করা উচিত। ওকে, জানতে চাইতেছি যে তিনজন লিগেল নোটিশ পাঠিয়েছিলেন, যে তিন নারী আপনাদের দলের, তাদের বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা আপনারা ভাবতেছেন কিনা? তাদের এই লিগেল নোটিশ পাঠানোটাও আপনাদের দলগত কনসেনসাসের অংশ কিনা? আচ্ছা, এই লিগ্যাল নোটিশের যে বিষয়টা, এটা যারা যে তিনজন নারীর বিষয়ে আসছে কথা, ওনারা আমাদের সাথে যোগাযোগ বা এই বিষয়ে কারোর সাথে, ইভেন আমাদের নারী সদস্যদের সাথেও তারা পরামর্শ করেন নাই। সো যখন প্রথমবারের মতো আমরা এটা দেখলাম, আমরা খুব শকড হয়েছি, কারণ এটা তো আসলে দলীয় ফোরামে বিষয়টা আলোচনা করে নেওয়া দরকার ছিল। তো এরপর যখন আমরা এই বিষয়টা নিয়ে আমাদের কনসার্ন জানাইলাম, আমরা আমাদের মধ্যে এই বিষয়টা আলোচনা হয়েছে এবং তারা বলছে যে এই লিগ্যাল নোটিশটা তারা প্রত্যাহার করে নেবেন। তো আমরা সেটার অপেক্ষায় আছি, তারা হয়তো লিগ্যাল নোটিশটা, আমি শেষ খবর পাওয়া পর্যন্ত, এখন তো প্রত্যাহার করে নিছে অলরেডি, তারা তো বলছে যে হেফাজত যেহেতু, হ্যাঁ, শেষ খবর পাওয়া পর্যন্ত প্রত্যাহার করে নিছে। আর সেই জায়গাটাতে আমি একটু বলি, এখানে একটা মিসকমিউনিকেশনও ছিল, আমাদের নারীদের মধ্যে একটা ধারণাই ছিল এরকম, এটা কি জন্য, এটা হয়তো মিস ইনফরমেশনের কারণেই হয়েছে। তারা ভাবতেছিল যে হেফাজতের কোনো, মানে হেফাজত স্বয়ংক্রিয়ভাবেই নারী বিদ্বেষী একটা চরিত্রে চলে আসতেছে কিনা, এবং সেই গালিগালাজের যে বিষয়টা, এটাকে কি আসলে সবাই ওন করতেছে কিনা, এই মিসকনসেপশনটা ছিল। এবং পরবর্তীতে যখন আমরা তাদের এগেইনস্টে কোনো লিগ্যাল অ্যাকশন নিচ্ছেন দলের ভিতর থেকে, তারা কেন লিগ্যাল নোটিশ দিল না? তারা যদি লিগ্যাল নোটিশটা মানে প্রত্যাহার না করে, সেক্ষেত্রে তো অবশ্যই আমাদের শৃঙ্খলা কমিটি আছে, তারা অ্যাকশন নেবে। আপনারা আপনাদের ব্যক্তিগত ক্যাপাসিটিতে আপনারা কোনো মিটিং এ যাইতে পারবেন, কেউ যদি অফেন্ডেড মনে করেন, সে তার ব্যক্তিগত ক্যাপাসিটিতে একটা লিগ্যাল নোটিশ দিতে পারবে না, সে যদি অফেন্ডেড হয়? না, আমরা তো ব্যক্তিগত ক্যাপাসিটিতে কোনো মিটিং এ যাইনি, এটা দলীয় কনসার্নের মধ্যে থেকেই, এটা আমাদের দলীয় ফোরামে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হয়ে তারপর আমরা কোনো মিটিং এ গেছি। আচ্ছা, ঠিক আছে, এইটা নিয়ে আসলে কোনো ব্যক্তিগত, আচ্ছা, এইটা নিয়ে আমরা আসলে আলাপ বাড়াতে চাই না, কিন্তু তারপর আমি আপনাকে বলে রাখি যে আপনাদের দলের মধ্যে থেকে কিন্তু ব্যক্তিগত ক্যাপাসিটিতে সেনাপ্রধানকে ইঙ্গিত করে কথা বলা হয়েছে। আপনাদের দলের সদস্যরার মধ্যে থেকে কিন্তু আরো বিভিন্ন বিষয়ে ফেসবুক পোস্ট দেওয়া হয়েছে, সেটা আপনাদের দলের অবস্থান কিনা আমরা এটা বুঝতে পারি নাই। কিন্তু এই নারী বিষয়ে আপনারা কি একটু, মানে আপনারা যারা এই সব ইয়াতে আছেন, তারা কি একটু কঠোর না, মানে একটু কি নিষ্ঠুর?
না, আমরা হুজাইফের মতো? আমরা তো চাচ্ছি আলোচনার মাধ্যমে বিষয়টা সমাধান করতে। এই জন্য আচ্ছা, তাদেরকে এই লিগ্যাল নোটিশটা প্রত্যাহারের বিষয়ে আমরা পরামর্শ দিয়েছি। আমরা একটা সমাধানের দিকে যেতে চাচ্ছি। আমরা যদি কঠোর হতাম তাহলে তো লিগ্যাল নোটিশ দেওয়ার সাথে সাথে আমরা ওকে, দলীয়ভাবে একটা ঠিক আছে। ব্যবস্থা নিয়ে নিতাম। ঠিক আছে, তাহলে আপনার ওই যে আলোচনা আসি, যে আলোচনা আসলে জনাব হুজাইফা আল মামদুদ তুললেন, যে আপনারা যেই বিষয়গুলিতে সংস্কারে কিছু প্রস্তাব নিয়ে ধর্মীয় সামাজিক গোষ্ঠীর মধ্যে যে উদ্বেগের কথা আপনারা প্রেসিডেন্টে বলছেন, সেগুলি আসলে কোনগুলা, উত্তরাধিকার নিয়ে যে কথা বলা হয়েছে সংস্কার কমিশনে, সেটা নিয়ে আমরা বারবার কথা বলতেছি। আমরা নারী আর পুরুষের জুতা কেমন, সেই জাতীয় কথাও শুনতেছি। স্মৃতিচারণ করতে গিয়ে বলছিলাম, যখন শাপলা চত্বর থেকে সবাই চলে আসে, তো আমাদের যিনি মহাসচিব, তৎকালীন মহাসচিব ছিলেন জুনায়েদ বাবনগরের রহমতুল্লাহ আলী, উনি স্টেজ থেকে নামতেছিলেন না। তো আমরা যখন বললাম যে আপনি চলে আসেন, এখন মানে অ্যাকশনে যাবে পুলিশ, তো উনি বলতেছেন এতগুলো মানুষকে রেখে আমি এখান থেকে যাব না। এবং উনি খুব মানে গুরুতর আহত হয়ে ফিরেছিলেন শাপলা চত্বর থেকে, আমরা জানি সেই ইতিহাস। তো সবগুলো দিকই আছে আসলে। আর আমরা কাউকে দেখে যে শাপলা চত্বরে গেছি ব্যাপারটা এমন না। এখানে ধর্মীয় একটা অনুভূতির বিষয় ছিল, এখানে নবীর অবমাননার বিষয়টা ছিল। তো এই সবগুলো মিলেই আসলে শাপলা চত্বরের ঘটনাটা হুজাইফা, এসেছে ছোট সামনে। করে একটা প্রশ্ন করতে পারি? এই জিনিস যে করছে তাকে কওমি জননী উপাধি দিয়ে, তার কাছ থেকে বিভিন্ন রকম সুবিধা নিয়ে, তাকে এই সময়, মানে এটা তো 2013 সালে ঘটনা, আমার বিশ্লেষণে হেফাজতে ইসলামীর বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে সাহায্য করেছেন এই 10-11 বছরে ক্ষমতাবান থেকে আরো বেশি ক্ষমতাবান হয়ে উঠতে। এটা আপনি কি আমার সাথে একমত? এটা এটা একমত। না, হুজাইফাকে না, আমি একটু জনাব আমার একটু দ্বিমত আছে এখানে। জি, আপনার কাছে মনে হয় না যে কওমি জননী উপাধি দেওয়া, তার জন্য আলাদা করে দোয়া করা, প্রত্যেকে গিয়ে তার জন্য, আমি প্রত্যেকে বলতে আজকে যাদেরকে আমরা নেতা হিসেবে দেখি তাদের অনেককেও, আপনি যার নাম বললেন তাকেও আমি আসলে উদ্ধৃত করতে পারি, তিনি চলে গেছেন পৃথিবী থেকে, তার হিসাব তিনি দিবেন, কিন্তু আপনিও তার হিসাব দেওয়ার সময় কি একটু খেয়াল করবেন বিষয়টা? আচ্ছা, আমি এখন সুপারিশমালার বিষয়টায় আসি। এখানে হুজাইফা ভাই যে বিষয়গুলো বললেন, এটার সাথে আসলে উনি আমার বক্তব্যটাই অনেকটা দিয়ে দিয়েছেন। এখানে আহ, ধর্মীয় যে নীতি, উত্তরাধিকার আইনের বিষয়ে, সেখানে তো আসলে আপনি এই নীতির বাইরে গিয়ে যদি আহ কোনো ব্যক্তি চায় যে আমি আমার সন্তানকে, ছেলে এবং মেয়েকে উভয়কে সমান ভাগে ভাগ করে দিব, সেই সুযোগ তো এখনো আছে। সেই সুযোগের জন্য আপনার কেন ইউসিসি টাইপের কিছু দরকার? আপনার কেন কমন ল বা সিভিল ল, বা আপনি ব্রিটেনের কথা বলতেছে আমাদের যেই আইন বিশেষজ্ঞরা আছেন, আমরা সারা হোসেনকে এটা বলতে শুনেছি, আমাদের কি জন্য এখানে ব্রিটিশকে ফলো করা লাগবে? আমাদের কি জন্য কমন ল লাগবে? একটা অভিন্ন পারিবারিক আইনের তো প্রয়োজন নাই। কারণ হচ্ছে এখানে আমি বর্তমান যে মুসলিম পারিবারিক আইন প্র্যাকটিস করছি, সেই মুসলিম পারিবারিক আইন তো আমাকে এই অপশন দিচ্ছে। অন দা আদার হ্যান্ড, আপনি যদি এই কথা বলেন যে আপনি সেকুলারদের জন্য তাহলে কি রাখলেন, যে ধর্মের আইন মানতে চায় না তার জন্য তাহলে কি অপশন রাখলেন? আমি বলবো যে এটার জন্য আপনার অভিন্ন পারিবারিক আইন দরকার নাই। আপনি চাইলে হেবা করে দিতে পারেন। না, এটা হচ্ছে সম্পত্তির ক্ষেত্রে। মাহাদি, আপনি বিয়ের ক্ষেত্রেও, আমি একটা বাক্য শেষ করি, আপনি বিয়ের শেষ ক্ষেত্রেও কিন্তু এটা পারেন। রাইট, বিয়ের ক্ষেত্রেও কিন্তু আপনি এটা পারেন। আপনি যদি কেউ মুসলিম আইন মেনে, মুসলিম পারিবারিক আইন মেনে বিবাহ করতে চায় না, তাহলে সে কোর্ট ম্যারেজ করতে পারে। রাইট, তার জন্য কিন্তু সেই দরজা খোলা আছে। রাইট। আমি কিন্তু একটু ওইটার জন্য আমি যদি বলি অভিন্ন পারিবারিক আইন কিন্তু আপনার জন্য ঐচ্ছিক, আপনি এটা না মানলেও পারতেন। কিন্তু আমি আমার সমস্যাটা বলি, আমার একটাই মেয়ে, আমার কোনো ছেলে নাই। এখন আমি চাইলে মেয়েকে সব, আমার যদি কোনো কিছু থাকে বা আমার স্ত্রীর যদি কোনো সম্পত্তি থাকে, সেটা আমি তাকে লিখে দিতে পারি, কিন্তু আমি তাকে এটা কেন লিখে দিব? অবশ্যই। আমি কেন এটা বেঁচে থাকতে লিখে দিব তাকে? আমি বেঁচে থাকতে লিখে দেওয়া তো আমার জন্য এটা ঠিক হবে না, আমার পরিবারের জন্য ঠিক হবে না। আমি তো জানি না তার সে ভবিষ্যতে এটার মধ্যে কি করবে। কিন্তু আমি তো অবশ্যই চাইবো আমরা যখন চলে যাব এই দুনিয়া থেকে, উত্তরাধিকার সূত্রে, যেহেতু আমরা একটা মুসলিম পরিবার থেকে আমরা এসেছি, উত্তরাধিকার সূত্রে সে আমাদের সম্পত্তি পাক, কিন্তু সে কিন্তু আমাদের সম্পত্তি পাবে না। যদি এইটা পাওয়ার ক্ষেত্রে আইন হয়, আমি হুজাইফাকে উদ্ধৃত করে বলতে চাই, এতে আমি ইসলামের কোন শাখাকে আমি আহত করলাম? আমি কোন কোরআনকে, কোন কোরআনের কোন বাণীকে আমি অস্বীকার করলাম? এখানে কোরআনে তো স্পষ্ট ভাবেই বলা আছে, লিজ্জাকারি মিসলু হাযিল উনসায়াইন, সূরা নিসার যে আয়াতটা এখানে উদ্ধৃত করা হয়, এই আইনটা আপনি যদি এখানে নারী এবং পুরুষের যেই অংশটুকু কোরআনে নির্ধারিত করা আছে তার বাইরে যদি আপনি যেতে চান, আপনার জন্য তো সেই অপশনটা আপনার জীবদ্দশায় আছে। আপনি আপনি মারা যাওয়ার পর তো আপনার সম্পত্তির মালিক আর আপনি থাকছেন না, তো সেই সময় কি হবে সেটা নিয়ে তো আসলে আপনি আমি এই ডিসিশন নিতে এক্স্যাক্টলি পারি আমি না। মারা যাওয়ার পরে কি হবে, এবং আমি যেহেতু মারা যাওয়াটা আমার গ্যারান্টিড না, সেটার জন্যই কিন্তু উত্তরাধিকার আইন আসছে।
যদি এটা না আসতো, দেখেন আপনি কিন্তু আপনার সম্পত্তি আপনার সন্তানদের না দিয়া আপনি একটা যে কোনো কাউকে আপনি ওয়াকফ করে দিতে পারেন, ট্রাস্ট করে দিতে পারেন, আপনি ফালাই দিতে পারেন, দান করে দিতে পারেন, জীবদ্দশাতে আপনি কত কিছু করতে পারেন। কিন্তু ভাই আপনি কি আমাকে 1 সেকেন্ড গ্যারান্টি দিতে পারেন যে আমি পরবর্তী 1 মিনিট বাইচা থাকবো? আর আমি জীবদ্দশায় কেন আমার শিশু কন্যাকে এই সম্পত্তির মালিক করে দিয়ে যাব? আপনি আমাকে বলেন তো। আপনি তো চাচ্ছেন সে মালিক হোক, সেই আমি জন্য চাইলে মালিক করে এখনই দিয়ে করে যাবেন। দিয়ে যাব, সে এটাকে 9-6 করবে, আমি আরো 20-30 বছর যদি বেঁচে থাকে, আমার স্ত্রী যদি বেঁচে থাকে, এইটার ক্ষেত্রে আমি সেই ঝুঁকি নিব, তাকে সম্পত্তি সব দিয়ে দিব? না, এটাই আপনি চাইছেন? না, আপনি সেই শর্তেই মালিক করবেন, যখন আপনি মারা যাবেন তারপর থেকে সে মালিক হবে, এই শর্তের ভিত্তিতে আপনি তাকে মালিক করবেন। এভাবে হেবা করা যায় তো? যে মানে আমি মারা যাওয়ার হেবা, পরে আমি মুসলিম জি। পারিবারিক আইনের যে ধারাটায় আমি আমরা এই আমি কথাটা আমি বলছি, আমি আমি আমরা বলতেছি, হেবার আমি কথা আমি বলছি। আমি হ্যাঁ, একটু বোঝার জন্য যারা মাহাদি, এইটা আমি হেবা করে আমি এই নির্দেশ দিয়ে গেলাম, আমি মরে যাওয়ার পরে এ আমার সকল সম্পত্তির মালিক হবে। যদিও ইসলামের exactly। অনুসারে কোন পুরুষ তার কোন চাচাতো ভাই তার কোন চাচা এটার মালিক হবে, সেটার জন্য সূরা নিসার কথা আপনি বললেন, সেটার মধ্যে একটা বর্ণনা দেয়া আছে। সেইটার ক্ষেত্রে এইটা সাংঘর্ষিক হবে না? না, সাংঘর্ষিক কেন হবে খালিদ ভাই? এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করেন, সবকিছু তো আপনার জন্য অপশনাল। এটা আপনি যদি চান, আপনি বললেন যে আপনি চাইলে ওয়াকফ করে দিয়ে যেতে পারেন, আপনার সম্পত্তির মালিক যতক্ষণ আপনি। ইসলাম আপনাকে এটার মানে যে কোনো ধরনের ব্যবহার আপনার মতো করে আপনি এটাকে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি হিবা করেন, আপনি অন্য কাউকে দেন, যেভাবে খুশি করেন। আপনার মেয়েকে আপনার দিতে মন চাচ্ছে, আপনি ওই শর্তের ভিত্তিতে, আপনার যে কনসার্ন যে এখন আপনি দিতে চাচ্ছেন না, পরে সেই শর্তের ভিত্তিতে আপনি হিবা করতে পারবেন, সেটা তো কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হবে কখন? যখন আপনি একটা আইনের মধ্যে নিয়ে আসবেন, একটা আইন কাঠামোর মধ্যে নিয়ে আসবেন, তখন কিন্তু রাষ্ট্র এই পারিবারিক আইনে, এই যে মুসলিম কমিউনিটির যে মুসলিম পারিবারিক আইন, এটাকে আপনি হ্যাঁ, সেটাতে সমস্যা মনে হস্তক্ষেপ করছেন? করছে। দেখেন, রাইট। তো হস্তক্ষেপ করছে। একটা কথা এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই নারী সুপারিশমালার মানে আমরা তো সবকিছুর বিরোধিতা করি না, কিছু ভালো জিনিস তো আছে এখানে, এটা তো আমরাও বলি। এখানে দেখেন ট্রাইবাল অ্যাক্টের কথা বলা হয়েছে, যে ট্রাইবাল অ্যাক্টের মধ্যে আপনি হস্তক্ষেপ করতে পারবেন না। তো এটা তো আমরা সমর্থন করি, কারণ ট্রাইবাল অ্যাক্ট ওখানে না মানে উপজাতীয় বা ইসলামের সাথে তারা আপনি তাদের ইসলামের মতো সাথে করে। আপনি ট্রাইবাল অ্যাক্ট মিলাইলে এটা একটু মুশকিল মাহাদি। কিন্তু আমি আমি আপনার কাছ থেকে বুঝতে চাই ব্যাপারটা। আমি ধরেন আমার overall যদি পুরা ধরেন scenario-টাকে আমার যদি বলতেছি, just ধরেন ইসলাম ধরেন না। ধরেন আমার যদি একটা ছেলে থাকতো, আম- উত্তরাধিকারের ক্ষেত্রে আমার তখন শর্তাধীন হেবাটা করতে হইতো না। আমার একটা মেয়ে আসে বলে এটা আমার করতে হবে কেন? মানে ছেলে আর মেয়ের মধ্যে এই পার্থক্য আমি কেন করব? আচ্ছা, ছেলে আর আমার মেয়ের এক- মধ্যে আমার পার্থক্যটা, একটা প্রশ্ন হ্যাঁ আছে। এখানে, জি হ্যাঁ হুজাইফা জি ভাই। হুম। আমার একটা প্রশ্ন জি আশরাফ মাহাদিকে বুঝাতে আছে, আমি কি জি করবো ভাই? জি 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 ভাই। জি হ্যাঁ, জি হ্যাঁ, অবশ্যই, অবশ্যই, অবশ্যই। আশরাফ মাহাদি বললেন যে লিজাকানি মিসলু হাযিল উনসাইন, যদি হচ্ছে আমরা হলো অন্য আইন করি সরাসরি এটার বিরোধিতা হবে। তো আমরা হচ্ছে মানে আমি খুবই জানতে চাই, যেটা হচ্ছে আমাদের বিদ্যমান অনেক আইনই তো আছে যেটা একদম সরাসরি কোরআনের আইনের বিরোধী। যেমন চোরের যে আইনগুলো আছে আমাদের, সেগুলো কিন্তু মানে একদম ফাক্তা ওয়াই দিয়া হুমা, তার হাত কেটে দাও, এই আইনের সরাসরি বিপরীত, বা হাত কেটে দিচ্ছে না। সেখানে কেন ঝামেলা হচ্ছে না? মানে আমার হচ্ছে এখানে প্রশ্ন। আচ্ছা আচ্ছা, এইটা আমি উত্তরটা দিই। এখানে হচ্ছে আপনাকে একটু হিস্টোরিক্যালি চিন্তা করতে হবে, যে বাংলাদেশ রাষ্ট্রটা যখন গঠন হয়েছে, বা আমরা যদি আরেকটু বড় কনটেক্সটে আমাদের 47 থেকে যদি আমরা হিসাব করি, বাংলাদেশের এই ভূমিটা কখনোই শরিয়া আইন দ্বারা পরিচালিত ছিল না। হুম। কিন্তু আমরা যখন পাকিস্তানের ভাগটা হয়, তখন কিন্তু একটা কমিটমেন্ট ছিল যে আমরা কিছু কিছু জায়গায় আস্তে আস্তে ইসলামীকরণ শুরু করবো, যেটাকে ইসলামাইজেশন বলে। শরিয়াতেও এটার একটা পরিভাষা আছে, তাদাররুজ। হুজাইফা ভাই জানবেন ভালো, তাদাররুজ বলে একটা কথা আছে। মানে আমি একদম প্রথম দিন এসেই, রাসূলুল্লাহ প্রথম দিন নবুয়ত পাওয়ার পরেই একদম এ টু জেড সব হুকুম দিয়ে সবাইকে একদম আহ মানে সব হুকুম একসাথে পালন করতে বাধ্য করেন নাই। ইভেন আমরা জানি যে মদ হারাম হওয়ার যেই ধারাবাহিকতাটা, সেটাও 3 বারে করা হয়েছে ইসলামে। তো এখানে বিষয়টা হচ্ছে কি, আমাদের কনটেক্সটে আমরা শরিয়া আইনের দিকে যাব কিনা, এটা কি আমাদের এখনো উপযোগী? আমি এখানে মানে অ্যাজ এ স্কলার কথাটা বলছি, এটা আমার দলীয় বক্তব্য না। এখানে আমরা কি শরিয়া আইনের দিকে যাব কিনা, যেহেতু আপনি চুরির কথাটা বললেন, সেটা হচ্ছে আমাদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, বা এটা আমরা পরবর্তীতে করব কি করব না, এটা আলোচনা সাপেক্ষে আরো অনেকগুলো বিষয় কনটেক্সট এখানে সামনে আসবে। হ্যাঁ, কিন্তু যেই জায়গাটায় শরিয়ার সাথে আমি সাংঘর্ষিক না, যেই জায়গাটায় আমি অ্যাটলিস্ট মিনিমাম শরিয়া পালন করছি, সেখানে কি জন্য আমি শরিয়ার সাথে সাংঘর্ষিক কোনো কিছু একটা নিজের উপর চাপাবো? আপনি মনে করছেন যে ঠিক হ্যাঁ। আছে, আপনার বক্তব্য পরিষ্কার। আপনি মনে করছেন উত্তরাধিকার আইনে যদি এই পরিবর্তন করা হয়, তাহলে এটা শরিয়ার সাথে সাংঘর্ষিক হবে, তাই তো? এখানে শরিয়ার সাথে সাংঘর্ষিক শুধু ব্যাপারটা এমন না। এখানে আপনি এক তো হলো মুসলিম
মুসলমানদের ধর্মীয় যে মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, সেই জায়গা থেকে আপনি এটাকে একটা ভিন্ন ট্র্যাকে নিতে চাচ্ছেন, এক। দ্বিতীয়ত হচ্ছে এখানে যে অনেকগুলো অপশনস আছে, যেমন আপনি হিন্দু, খ্রিস্টান, মুসলমান, ট্রাইবাল সবগুলাকে কিন্তু আমরা রেকগনাইজ করতেছি। আমরা যে দেখেন, এটা এটা কিন্তু আমাদের পার্টি স্ট্যান্ডের সাথেও যায়, যে আমরা কিন্তু বহুজাতিক একটা রাষ্ট্রের কথা বলতেছি। হ্যাঁ, আমরা বলতেছি যে সবাই যার যার মতো করে এই রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে ফাংশন করবে, যার যার মতো করে সে এখানে বেঁচে থাকবে যতক্ষণ পর্যন্ত এখানে, কিন্তু এটা বলতে আমরা আমি তো আমার মতো করে বেঁচে থাকতে পারতেছি না। এই আইনটা হ্যাঁ এখানে এই আইনটা তো হ্যাঁ, আমাকে আমি একটু চুজ শেষ করতে করি। দিচ্ছে না। আপনি তো ঐচ্ছিক, নারী সংস্কার কমিশন এটা ঐচ্ছিক কথা বলছে, আপনি তো আমাকে মানতে দিচ্ছেন না, আমার ইচ্ছাটা তো আপনি মানতে দিচ্ছেন না। কিন্তু এটা যদি আপনি ঐচ্ছিক করেন, হ্যাঁ হ্যাঁ। এটা যদি আপনি ঐচ্ছিক করেন, হুম হুম। তখন এটা কতটুকু প্র্যাগম্যাটিক, এটা কি আপনি বাস্তবে এটার রূপ দিতে পারবেন? কারণ এখানে দেখেন, আপনি যদি নিজে যারা একজন, মানবে না তারা আপনি মানবে সম্পত্তির না, যারা মানবে না তারা এটা মানবে তো, না। এই সুযোগটা তো এখন আপনার কাছে আছে। আপনি কেন ওভার না না, আমি বার্ডেন তো দিবেন? আপনি না কেন না, বিতর্কে? আপনি তো আমাকে একটা মানে আমি বলবো, আপনি কিন্তু আমাকে এই সুযোগটা দিতেছেন না। আপনার সাথে কথা বলতে বলতে যদি আমি মরে যাই, আমি কথা বলতে বলতে মরে যেতে পারি, কিন্তু কথা বলতে বলতে মারা গেলে মানুষ উত্তরাধিকার কেন করে ভাই? এটা আপনি সৃষ্টির শুরু থেকে জানেন, উত্তরাধিকারটা কেন করে। সে শুধু এইটা জানতে চায় যে তার পরবর্তী প্রজন্ম, সে যখন পৃথিবীতে থাকবে না, তার পরবর্তী প্রজন্ম যাতে তার কাজের সুখ্যাতি, তার পরিশ্রমের ফসল, সেটা যেন সে পায়। আপনি যদি পুরা খালেদ ভাই পৃথিবীর, আমার সাথে কথা বলতে বলতে মারাও যান, জি, তাহলে আপনি তো এটা জানেন যে আপনি আপনার কন্যা সন্তানকে, একমাত্র কন্যা সন্তানকে সব সম্পত্তি দিয়ে যেতে চান। এটা তো আমার সাথে কনভারসেশন শুরু হওয়ার আগে থেকেই আপনি জানেন। রাইট। তো আপনি কেন লিখে দিচ্ছেন না? ও, আপনি লিখে আমি দেন। কেন লিখে দিচ্ছি না সেটার আমার অনেকগুলি স্পেসিফিক কারণ আছে। আমি হেবা পরীক্ষা করে দেখছি, শর্তযুক্ত হেবা একটা ঝামেলাযুক্ত আইনি দলিল। শর্তযুক্ত কেমন? হেবার মধ্যে, হ্যাঁ, কারণ শর্তযুক্ত হেবার ক্ষেত্রে সেই শর্তের ইন্টারপ্রিটেশন সেটা আরো ঝামেলার ব্যাপার। আমি বলি, আমি চাই এটা নিয়ে আপনার সাথে আমি আলাদা করে কথা বলবো না, কারণ কারণ আমি আচ্ছা, আমি এই বাংলাদেশে ঝামেলাটা আমি বুঝছি আপনি কোন জায়গাটা বলছেন জি, খালিদ ভাই। আমি একটু করে বলি, এই ঝামেলাটা কখন হবে? যখন আপনার সম্পত্তির মধ্যে আরো অনেকগুলো স্টেক হোল্ডার বের হবে। এখানে কিন্তু কোনো স্টেক হোল্ডার নাই। আপনি যখন আপনার মেয়েকে একদম ক্লিয়ারলি শর্তযুক্ত হেবা করতেছেন, এখানে কিন্তু আপনার আপনি মেয়ের কেমনে জানেন কোনো ভাই? আমি ভাই, একটা কথা বোন, বলি, মামাতো, চাচাতো আপনি বোন কোনো কেমনে কিছু জানেন বের হবে ভাই? না। আমি একটু কথা বলি, যে ধরেন আপনি কেমনে জানেন, আমার বয়স এখন 51, কিন্তু আপনি কেমনে জানেন আমার যে এখন একটা মেয়ে হয়েছে, আমার 10 বছর পর একটা ছেলে হবে না? আমি যে ওরা এখন হেবা করে দিয়ে দিব, 10 বছর পর আমার ছেলে হইলে আমি কি করব? আপনি তো মারাই যাচ্ছেন, ছেলে কেমনে হবে? আহা, মারা যাচ্ছি তো আমি তো জানি না ভাই। আপনি যদি আমার বলে দেন যে আমি মারা যাচ্ছি, তাহলেও আমি বুঝতাম। এটা তো কেউ বলতে পারে না, আমি সম্ভাবনাগুলি কথা বলতেছি। ও আচ্ছা, তাহলে আপনি মানে এটা বুঝছি আমি, যে তখন তো আপনি এই হেবাটা উইথড্র করতে পারেন। আপনার যদি ছেলে হওয়ার মানে সম্ভাবনা তৈরি হয়, তখন তো আপনি হেবাটা উইথড্র করে নেবেন। ইজি না? এবং উইথড্র করে আমি তখন আবার নতুন করে হেবা করবো, কারণ আমি যখন আবার ছেলে আবার মেয়েকে মানে এরকম করতেই থাকবো। মানে আমি না, তখন আপনার ছেলে যখন হবে, না 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 খালিদ ভাই, ওই সুযোগ আর নাই। তখন আপনার ছেলে হয়ে গেছে, তখন আপনার ওই ভয় নাই যে আপনার সম্পত্তি আপনার ছেলে মেয়ের বাইরে যাবে, কারণ আমার হয়ে ছেলে গেছে। মেয়ের বাইরে গেলেও আমার অসুবিধা নাই। কিন্তু ঘটনা হচ্ছে, আচ্ছা যাই হোক, জনাব মাহাদির সমর্থকরা আমাকে বলছেন যে আমাকে বোল্ড করে দিলেন আশরাফ মাহাদি। জানি না এটা মানে, আই ডোন্ট নো আমি বোল্ড হওয়া বা ছক্কা। কিন্তু হিন্দু নারীরা আর্গুয়েবলি সম্পত্তির কোনো অধিকারই পান না, যদি না তাদেরকে আসলে এটা উপহার হিসেবে দিয়ে দেওয়া হয়। অনেক জায়গা থেকে দাবি থাকলেও সরকার এটাতে হাত দিতে ভয় কেন পায়, ভয় পাচ্ছে কেন? এটা যদি একটু হুজাইফা একটু বলেন। আমি আসলে এই বিষয়টা 2-3 জনের কাছে, মানে যেহেতু আমি হিন্দুদের বিষয়টা আসলে ওইভাবে জানি না, তো ফলে আমি হচ্ছে 2-3 জনের সাথে কথা বলছিলাম। সেখানে হচ্ছে একজন আমাকে বলছে যে এখানে কেউ সরকারকে চটাইতে চায় না, ভারতকে চটাইতে চায় না, এটা একটা ব্যাপার আছে। একজন আমাকে বলছেন যে এখনো হচ্ছে 8 দফায় ইয়ে হয় নাই, 8 দফায় পূর্ণ হয় নাই, 8 দফায় মেনে নেয় নাই সরকার। তো কেন হচ্ছে ইয়েটা দিবে, ভয় পাবে। তাছাড়া আর একজন আমাকে বলছে যে তার বক্তব্য আমি বলতেছি, যেহেতু আমি হিন্দুদের বিষয়টা জানি না এবং হিন্দুদের ইয়েও না, তোমরা বলতেছে যে হিন্দু নারীদের মধ্যে সম্ভবত কনভার্সনের রেট অনেক বেশি। এইটা হচ্ছে তার বক্তব্য, ঢাকা ইউনিভার্সিটির এক স্টুডেন্টের। তো ফলে ওনারা চান যে যাতে সম্পত্তি হলো অন্য ধর্মের কাছে চলে না যায়। তো এই বিষয়গুলো সম্ভবত ওনারা হচ্ছে নিজেদের মধ্যে রাখতে চান। এই বিষয়গুলো আমি কথা বলে জেনেছি, আমি জানি না। তো ফলে আমি এই উত্তরটা আসলে, মানে আমার উত্তর হবে জানি না, কিন্তু যখন আমি 2-1 জনের সাথে কথা বলেছি তাদের উত্তর হচ্ছে সেটা, আমি সেটাই বললাম। আমি 2013 সালের পর থেকে তখনকার আওয়ামী লীগ সরকার পাঠ্য বই প্রণয়নে হেফাজতে ইসলামের মতামতকে অনেক গুরুত্ব দিয়েছে। সেই জন্য কবিকে বাদ দেওয়া, গল্পের চরিত্র নাম দেওয়া, এগুলিকে বাদ দিছে হেফাজতের কে নিজেদের সংখ্যে রাখতে। আমার মনে আছে হেফাজতের আপত্তির মুখে 50টার বেশি বিষয় পরিবর্তন করছিল আওয়ামী লীগ সরকার কোনো একটা জায়গায়।
এইবারও আমরা দেখলাম কিছু ধর্মীয় বক্তা এবং কিছু ধর্মভিত্তিক দলের আপত্তির মুখে পাঠ্য বই সংশোধন কমিটি গঠন করেও সেটা বাতিল করা হয়েছিল, আমরা সবাই সেটা জানি। পরে অবশ্যই এটার অন্য গল্প দেওয়া হয়েছিল, কিন্তু সেই পাঠ্য বই সংশোধন করে আমরা যে বইগুলি পাইতেছি, সেই আগের বছর যে গল্পে মেয়েটা বাজারে যায়, ছেলেটা ঘরে কাজ করে, ইচ্ছা করে সেটা দেখানো হচ্ছিল, এবার একই গল্পে ছোটরা পড়ছে, ছেলেটি বাজারে যাচ্ছে, মেয়েটি ঘরে কাজ করছে। এই পরিবর্তন যে করা হচ্ছে, সেটার মাধ্যমে অন্তর্বর্তী সরকার কি বার্তা আসলে আমাদের দিতেছে? হুজাইফা, এটা কি দেখেন? আসলে মানে দেখেন, হাদিসে সরাসরি বর্ণিত আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের ঘরোয়া কাজে নানাভাবে সাহায্য করতেন। তো ফলে কেউ যদি হচ্ছে এইটা যদি থাকে, মানে এটা যদি কেউ মনে করে যে হচ্ছে ছেলে মানে একজনের কাছে আরেকজন করা যাবে না, মানে মেয়েরা বাজারে যেতে পারবে না বা হচ্ছে ইয়েতে করতে পারবে না, আমার কাছে মনে হয়েছে যে এই ব্যাপারটা একটু সমস্যাজনক। আচ্ছা, আসি আসামাদি, আপনার জাতীয় নাগরিক পার্টি নিয়ে একটা প্রশ্ন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নীতি বা গঠনতন্ত্র এখনো, আদর্শ এখনো তৈরি হয় নাই। এইটা বলা হচ্ছে যে দলটি মধ্যপন্থী। আমি আপনাদের কাছে জানতে চাইবো, আপনার কাছে জানতে চাইবো যে আপনাদের নেতার যে বক্তব্য, আপনাদের নেতাদের যে বক্তব্য, তাতে নারীর অধিকার, সমতা, সমানাধিকার বিষয় নিয়ে আপনাদের অবস্থান আসলে স্পষ্ট হয় না। কারণ আপনারা এক এক সময় এক একটা জায়গায় আপনারা থাকেন কিনা। অনেকেই বলে থাকেন আপনারা আসলে পুরোপুরি ডানপন্থী দল। এখন ডানপন্থী বলতে আপনারা খুবই রক্ষণশীল, আপনারা অলমোস্ট, যারা আশরাফ মাহাদী, আপনাকে এটা বলাই যায় যে অলমোস্ট আপনি আপনার চিন্তা ভাবনা যেরকম বা আপনি যেই চিন্তা করতেছেন, তাতে এনসিপির চিন্তাটাই আসলে, এনসিপি আপনার চিন্তাটাই অনেকাংশে ধারণ করছে। এটা ঠিক কিনা? নাকি আসলে এনসিপি আপনার চিন্তা একেবারেই ধারণ করতেছে না, ধারণ করতেছে অন্য কারো চিন্তা, ধরেন হুজাইফা আল মামদুর মতো কারো চিন্তা, যারা একটু লিবারেল, একটু মানে আপনার কাছে কি মনে হয় এনসিপি দলটা আসলে কিরকম? আচ্ছা খালিদ ভাই, আমি একটু সময় নিয়ে এটার উত্তরটা দিই। জি, হ্যাঁ, জি, আমরা আসলে মানে আজকে যে আলোচনাটা আমরা করলাম এই নারী সংস্কার কমিশনের ইস্যুটা, এখানে আপনার যে প্রশ্নগুলো সবগুলো মিলে এখানে অন্য আরেকটা পিকচারও কিন্তু পোর্ট্রে করা যায়। এই যে হুজাইফা ভাই মাত্র যে কথাটা বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের কাজে সময় দিয়েছেন, এখানে অন্য আরেকটা চিত্র এমন আঁকা যায় যে আমরা কি আসলে ডান বামের বাইনারিটা সেট করাটা খুব গুরুত্বপূর্ণ মনে করতেছি, এক। দ্বিতীয়ত, আমরা কি আসলে নারী এবং ধর্মর সংঘাতটা যেমনি ভাবে আমরা বিগত সময় দেখে আসছি, আমরা কি এক্সপেক্ট করতেছি আবার ওইটা আসুক? মানে আমাদের আলোচনাটা না কেন জানি ওই জায়গাগুলাই মানে উত্তর দিয়ে দিয়ে যাইতে হচ্ছে। আমরা কেন এটা মনে করতে পারতেছি না যে মানে বায়োলজিক্যাল জায়গা থেকে নারীকে যেই জায়গাটায় থাকার একটা কমফোর্ট জোন দেয়া হয়েছে, সেই জায়গাটা থেকে কেন, আমি অস্বীকার করতেছি না যে তার ওয়ার্ক প্লেস থাকতে পারবে না, অবশ্যই ওয়ার্ক প্লেস থাকবে। সে যদি মানে তার মতো করে সে তার জীবিকা নির্বাহ করে, এটাতে কোনো দিক থেকে কোনো বাধা আমি দেখি না। হ্যাঁ, যদি সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধকে ঠিক রেখে সেটা সে করতে পারে। কিন্তু কথা হচ্ছে যে ওই সংঘাতের জায়গাটাই আমার যাইতে হবে কেন? এটা হচ্ছে প্রথম কথা। মানে আর এটাকে আপনি দ্বিতীয়ত, সংঘাত আপনি যে মনে করতে, মানে একটু যদি পরিষ্কার করেন মাহাদি, এটাকে আপনি সংঘাত মনে করতেছেন? সংঘাতটা ইচ্ছাকৃতভাবে দেখানোর একটা চেষ্টা হয়, না মানে যেটা দেশের দেশের 51.5% নাগরিকদের, মানে আপনি বলতেছেন একটা কমফোর্ট জোন দেওয়া হইতেছে, যেহেতু তারা অর্থনৈতিক এবং বাণিজ্যিক কর্মকাণ্ডে নিজেদেরকে যুক্ত না করলেও তারা পারে, সেটা তাদের একটা অপশন ধর্মীয় ভাবে। আপনি বলতেছেন এইটাই তাদের ফলো করা উচিত? এটা না না, ধর্মীয় ভাবে না তো, সামাজিক ভাবে। আমাদের সমাজে কয় পার্সেন্ট নারীরা গৃহিণী আর কয় পার্সেন্ট নারীরা কর্মজীবী আপনি বলেন? না, সেটা তো এটা কি সবাই ধর্মকর্ম করে দেখেই? না না, সেটা তো আমাদের কর্মের জায়গাও তো তৈরি হইতে হবে। এটা তো ধর্মকর্ম কিন্তু করে আমাদের বলে কর্মের জায়গা তো ধর্ম এবং সমাজের জায়গা থেকেই যে না, একটা মানুষ এখানে কাজ করেন না, ব্যাপারটা সেরকম না কিন্তু। না না, আরেকটা বাস্তবতা আপনার স্বীকার করতে হবে। এই পুঁজিবাদী দুনিয়াতে নারীকে যখন আপনি মানে শ্রমিকের জায়গায় নিচ্ছেন, আপনি কি তাকে তার মেধা, তার স্যাক্রিফাইস, সে গর্ভধারণ করতেছে, বাচ্চাও পালতেছে, সংসারও করতেছে, আবার সে যে একটা স্কুলে গিয়ে টিচার হচ্ছে, আপনি মেইল টিচারকে যতটুকু স্যালারি দিচ্ছেন, আপনার ফিমেল টিচারকে কি আপনি ওই সেটা স্যালারিটা তো দেন? আরেক তর্ক হলো। আমি ফিমেল টিচারকে সমান না, বেতন দেন আপনি, কিন্তু আপনি ফিমেল টিচারকে বলবেন আপনি কমফোর্টে থাকেন, বাসায় থাকেন, সেটা তো আরেকটা কথা হলো। না, সেটা আমি বলতেছি না তো, আমি তো বললাম যে সে বাইরে গিয়ে ওয়ার্ক প্লেসে থাকুক, কিন্তু আমার সিস্টেমটা আমাকে কোন জায়গায় নিয়ে আসছে? আমার পুঁজিবাদী সিস্টেমটা নারীদেরকে কি মর্যাদাটা দিতেছে? সে যে তার স্যাক্রিফাইস গুলো করার পরে সে ওয়ার্ক প্লেসে যায়, তাকে কি তার ওয়ার্ক প্লেস ওই মূল্যায়নটা করে? না, আপনি কার কথা বলতেছেন, আপনি কার কথা বলতেছেন আমি জানি না। যে আপনি, আমি একদম প্রত্যেকটা ওয়ার্ক প্লেসের কথা বলতেছি খালিদ ভাই, আমাদের বাংলাদেশে। আমি বলতেছি কোন পুঁজিবাদী সমাজে স্কুল শিক্ষক মেয়ের বেতনের, স্কুল শিক্ষক ছেলের বেতনের চেয়ে কম? বেশিরভাগ না, আমি প্রাইভেট কোম্পানি, আমি পুঁজিবাদের কথা যখন বললাম আমি প্রাইভেট কোম্পানি মিন করছি বেশি। আপনি আপনি আমার বাংলাদেশের বাস্তবতায়, আপনি মানে ওভারঅল দুনিয়ার বাস্তবতায় আপনি কথাটা বলেন, স্বীকার করেন যে এখানে নারী যখন ওয়ার্ক প্লেসে যায়, তাকে কি তার মেরিট হিসেবে, তার মেধা হিসেবে
আমি তাই জানি, পুঁজিবাদ মূল্যায়ন আমি করে, তাই জানি, পুঁজিবাদী আমি সমাজটাকে তাই মূল্যায়ন জানি, করে। তাই জানি। পুঁজিবাদ তো দুষ্ট, পুঁজিবাদ নানাভাবে, শুধু নারী না, পুঁজিবাদ হচ্ছে কম শক্তির শ্রমিককেও শোষণ করে, সেটা পুরুষ হোক নারী হোক, সবাইকে শোষণ তাহলে করে। নারী সীমাবদ্ধতা, তাহলে নারী তো সীমাবদ্ধতা নারীকে আপনি কারণে তো সীমাবদ্ধ সে তো দেখতেছেন কিছু কেন? কিছু জায়গায় পুরুষেরও তো সীমাবদ্ধতা আছে। সে, না না, সে যখন মানে তার যখন বাচ্চা, আপনাকে আমি একটা সে উদাহরণ যখন দেই, মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্যে সে আমি একটা যখন উদাহরণ দেই, আমি সংসার একটা উদাহরণ দেই করতেছে, ভাই, আমি শুনেন, হ্যাঁ, মধ্যপ্রাচ্যে যখন আমি একটা স্কুলে শিক্ষকতা করতে যাই, আমার যে বেতন হবে, একজন আমেরিকান নাগরিক যখন ওই একই স্কুলে শিক্ষকতা করতে চায়। ভাই এটা টোটালি ডিফারেন্ট কেস। আমি মধ্যপ্রাচ্যে 5 বছর ছিলাম, আমি আপনাকে ডিফারেন্ট সিনারিওটা বলি। সাদা চামড়ার দাম মধ্যপ্রাচ্যে সবসময় বেশি। আচ্ছা, যদি এটা নারী পুরুষের I ব্যাপার have না, raised my এটা আপনি case. আমেরিকান I have বিষয়টা, raised my case. শুধু নারী পুরুষের এটা যেহেতু তো বিষয়টা পুঁজিবাদের কোনটা সেটা আপনি আমাকে পুঁজিবাদের বলেন। সমস্যা। নারী পুরুষের হ্যাঁ, বিষয়টা বিষয়টা কোনটা হচ্ছে, সেটা আমাকে বলেন। I have raised my case. বিষয়টা, হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি, এখানে নারী আপনার প্রত্যেকটা সমাজেই, এটা শুধু মুসলিম কমিউনিটি দেখে, বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমান দেখে ব্যাপারটা এমন না। এই জিনিসটা, এই কেস আপনি আমেরিকাতেও আছে। আপনি মানে পুঁজিবাদ যখন নারীকে শ্রমিক হিসাবে সংসার থেকে বের করে আনার চিন্তা করলো, সেই চিন্তাটার মধ্যেই তো একটা গলত আছে। এবং আপনি কি যখন নারী, বাদে আপনি কি উল্টা হ্যাঁ, কথা বলতেছেন না? যাযাবর না, না, থেকে যখন মানুষ থিতু হইল, তখন তো মেয়েরা হ্যাঁ, কাজ করতো বেশি, মেয়েরা কৃষিকাজে মেয়েরা কাজ সরাসরি করতো বেশি, অংশগ্রহণ করতো। হ্যাঁ, এবং সেই কৃষিকাজটা ছিল তার পরিবারকে সহায়তা করা, এবং সেটা তার পরিবারের অংশ ছিল। এখন তখন পেশার কৃষিকাজটা এখন পেশার সে ক্ষেত্রে শ্রম হিসেবে, পরিবারকে পেশা হিসেবে করতো না। না, পরিবারকে না পেশা, না, সে পরিবারকে তার সে তো তখন কৃষিকাজটা করতো হচ্ছে তার পারিবারিক, তখন তো কৃষিকাজের তখন মাধ্যমেই তাদের তো বাজার, ভাই তখন তো সেটা তো তার কৃষিকাজই ছিল, পরিবারের তখন একটা কাজ, কৃষিকাজ তার করতো। সংসারের একটা অংশ। তখন তো- সেটাই তো তার, সেটা তো তার সংসার সামলানোর একটা অংশ। সেটা তো এই কাজ করে তো সে জীবিকা নির্বাহ করতো না, সে কৃষি কাজ করে তো কারো কাছ থেকে না, বেতন তখন নিত না। সেটাই জীবিকা ছিল। হ্যাঁ, তখন সেটাই জীবিকা ছিল কেন? কারণ সে এই কৃষি কাজটা তার মানে করেই আপনি তো তার বলতেছেন যে ঘরের বাজারটা নারীদের, সে সংরক্ষণ আচ্ছা ঠিক করছে। আছে বাদে, আমরা একটু কনক্লুশন আসি। আপনি বলতে চাইতেছেন যে নারীদের আসলে বেতনভুক্ত কাজের মধ্যে না যাওয়াই উচিত। না, না যাওয়া উচিত না। পুঁজিবাদী ব্যবস্থা, না, পুঁজিবাদী ব্যবস্থা আপনি আলাদা রাখেন, পুঁজিবাদী ব্যবস্থা আপনি আলাদা রাখেন। না, আমি তো ওই কথা পুরা কেন বিশ্বই আলাদা এখন রাখবো ভাই? পুঁজিবাদী, এটা তো পুরা বিশ্বই পুঁজিবাদী সেজন্যই তো আমি, ব্যবস্থা, পুরা বিশ্বই পুঁজিবাদী এই জন্যই তো ব্যবস্থা। পুঁজিবাদী ব্যবস্থার কথা আমার বলতে হবে। হ্যাঁ, মানে আপনি সেটাই। যখন ইসলাম, আজকের আপনি যখন দুনিয়ায় ধর্মের মেয়েদের কাজ কথাটাকে, না করা উচিত না এটা আমি বলতেছি না, কিন্তু পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থার বা পুঁজিবাদী চিন্তার এই জায়গায় সংস্কার করা উচিত। আপনি নারী যেই শ্রম দেয়, নারী যে স্যাক্রিফাইস করে, নারী যেভাবে সংসারে সময় দিয়ে তার সবকিছু মেনটেন করে, সে গর্ভধারণটা তো আর চাইলে আপনি করতে পারবেন না খালেদ ভাই, তারই না, করতে হবে, না, বাচ্চাটা সেই পেটে নেয়। না, হ্যাঁ, হ্যাঁ, তাই। সবকিছু সে বায়োলজিক্যাল জায়গা থেকে সে সবকিছু করতেছে। এই মানুষটা যখন ওয়ার্ক প্লেসে যায়, আপনি তাকে কি মূল্যায়ন করেন? আপনি দেখেন যে আপনার ও আচ্ছা, সে তো আপনার পরামর্শটা কি জনাব মাহাদি? আপনার পরামর্শটা কি, সে ওয়ার্ক প্লেসে না যাওয়া নাকি ওয়ার্ক প্লেসে তার না, বেতন বাড়ায় অবশ্যই না। দেওয়া? তার বেতন বাড়ায় দেওয়া, বেতন বাড়ায় দেওয়া, বেতন বাড়ায় দেওয়া, এটা খুবই মানে অবশ্যই সুযোগ নারীরা সুবিধা কাজ দিতে করলে হবে। এটা কি মানে আপনার ইয়াতে আসে যে নারী আর পুরুষ যখন কাজ করে, পুরুষরা ঘন্টা প্রতি যে বেতন পাবে, নারীরা তার চেয়ে বেশি বেতন পাবে, এটা হচ্ছে আপনার প্রস্তাব, তাই তো? এটা পুঁজিবাদী ব্যবস্থার কাছে আমার প্রস্তাব আর কি। আমি তো আর পুঁজিবাদী ব্যবস্থার অনুসারী না। আচ্ছা, আমি আপনার কথা এখন পরিষ্কার হয়েছি। তো সেই ক্ষেত্রে যদি আপনি আমাকে আরেকটা বিষয় নিয়ে আপনি কথা বলতে চাইছিলেন, সেটাও যদি আপনি একটু শেষ করেন, নাহলে আমি আপনার কাছে আবার একটু প্রশ্নে যাই। আপনি হেফাজতে ইসলামীর সরি জাতীয় নাগরিক পার্টির আদর্শ নিয়ে আমরা কথা বলতেছিলাম, ডান বাম মধ্যপন্থা, সেটা কোনটা? হ্যাঁ, ডান বাম মধ্যপন্থার আমি তো বললাম প্রথমে যে আমরা কোনো বাইনারি, আমরা এই বাইনারিটাই ভাঙতে চাচ্ছি আমরা। হ্যাঁ, আমার নিজস্ব একটা চিন্তা, ব্যক্তিগত, আপনারা বলতেছেন যে আপনারা মধ্যপন্থা, সেটার জন্য বলতেছে। সেজন্যই মানে আমি যদি ডানপন্থী চিন্তা নিয়ে বা এই জিনিসটা এক্সিকিউট করার জন্য আমার নাগরিক পার্টিতে যাই, তখন তো মানে যারা বামপন্থা থেকে এখানে আসছে তাদের সাথে তো আমার সহাবস্থান সম্ভব না। আমরা যে গত 6 মাস 7 মাস ধরে একসাথে কাজ করতেছি, এটাই কি প্রমাণ করে না যে আমরা আসলে ডানপন্থী বামপন্থীরা একসাথে বাইনারিটা ভুলে কাজ করতে পারি, একটা সহাবস্থান সম্ভব, নতুন বাংলাদেশ বিনির্মাণে নাগরিকদের মৌলিক অধিকারকে প্রায়োরিটি দিয়ে কাজ করা সম্ভব। এটাও একটা প্রজন্ম চিন্তা করতে পারে, সেটাকে আমরা প্রমাণ করলাম না? এই বাইনারির থ্যাংক ইউ, আপনি এটার অবস্থান প্রকাশ করেছেন। জি হুজাইফা বলেন। আমি আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আর গঠনতন্ত্রের বিষয়টা ভাই, গঠনতন্ত্রটা আমাদের অলমোস্ট ফাইনাল, আমরা খুব দ্রুতই এটা প্রকাশ করব। আমাদের গঠনতন্ত্রের কাজ শেষ। আমি মাহাদিকে প্রশ্ন করতে চাইতেছি, সেটা হচ্ছে এই যে মধ্যপন্থার ইকোনমিক ব্যবস্থাটা আপনারা কি রাখতেছেন? অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আমি এটা আমার শেষ প্রশ্ন ছিল, আমি এটা পরিষ্কার করি জনাব আশরাফ মাহাদি। মানে বাংলাদেশ সহ এই আন্তর্জাতিক বিশ্ব, যেটাকে আপনি আসলে পুঁজিবাদী বিশ্ব বলতেছেন, সেটার বেতন, পেনশন, কাঠামো, অর্থনীতি সমস্তটাই আসলে একটা ব্যাংকিং সিস্টেম বা ইন্টারন্যাশনাল ব্যাংকিং সিস্টেম, যেটা অনেকটা ইন্টারেস্ট নির্ভর, সেইটার উপরে কাজ করতেছে। আপনারা ওইটা নিয়ে কি ভাবতেছেন? ওইটা নিয়ে আপনাদের অবস্থানটা আসলে কি, দলগত অবস্থান অর্থনৈতিকভাবে? সেটা অর্থনৈতিকভাবে ইন্টারেস্ট এবং যাবতীয় যে বিষয়গুলো আছে, এখানে তো আসলে
পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার অনেকগুলা আদর্শিক বিষয়াদিও এটার সাথে জড়িত। আসলে আমি কোনটায় বিশ্বাস করব, কোনটা এক্সিকিউট করব, হ্যাঁ। এটা নিয়ে আর আপনাদের এখন কথা হয়েছে বর্তমান কিনা? দুনিয়ায় এটা নিয়ে আপনাদের কথা হয়েছে হ্যাঁ কিনা? কথা আমাদের আমাদের প্রসেস অনগোয়িং, আমরা এটা নিয়ে কাজ করতেছি। হুম। কিন্তু এখানেও আমরা একই কথাই আবার বলবো যে আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার লক্ষ্যে নাগরিক অধিকার যেটাতে নিশ্চিত হয় সেটাতেই ফোকাস করব। এখানে কোনো, আবারও বলি যে অর্থনৈতিক কোনো প্রস্তাবনার ক্ষেত্রেও আমাদের কোনো আদর্শিক বাইনারি আমাদের জন্য প্রতিবন্ধক হবে না। অর্থনীতি মানে না, আচ্ছা হুজাইফা, আপনি শেষ কথা বলেন, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আমার এই মুহূর্তে আপনার জন্য নতুন করে আমি কোনো প্রশ্ন করতেছি না, শুধু একটু স্মরণ করাই দিতে চাই যে এটা আপনাদের দুজনের জন্যই প্রশ্ন। আপনারা আসলে এটা যদি মাহাদি শুরু করেন, হুজাইফা শেষ করেন, তাহলে আমাদের জন্য শুরু শেষ হয়। মাহাদি, জনাব আশরাফ মাহাদি, আপনি দলগতভাবে বা আপনি একজন ইসলামী স্কলার হিসেবে আপনি কোনো একটা আদর্শ পোশাক নারীর জন্য পারফেক্ট এরকম মনে করেন কিনা, যে না এরকম পোশাকে থাকা উচিত, এরকম পোশাকটা আমাদের, বা এরকম চলন থাকা উচিত? আমি এটাকে আর একটু বিস্তারিত করতে চাই যে ধরেন কেউ যদি ধর্ম না মানতে চায়, তার সেই সুযোগ বা স্বাধীনতায় আপনি বিশ্বাস করেন কিনা? কেউ যদি ধর্ম না মানতে চায়, মানে দলগত জায়গা থেকে তো এইটা যে মানে আমি বাধা দেয়ার কেউ না বা আমি বাধা দিব না, সেটা তো আমি অলরেডি আমার চলন পোশাক, এবং জি। আমার দলীয় অবস্থান সবকিছু থেকে এটা তো স্পষ্ট। আমার দলে যদি ভিন্ন মতাবলম্বীর কেউ আসে, তাকে তো আমি বাধা দিব না, এবং তার সাথে আমি একই সাথে আমরা একই ওয়ার্ক প্লেসে কাজ করব, এটাতে একই সংগঠনে কাজ করব, এটাতে আমার কোনো আপত্তি নাই। হ্যাঁ, ধর্মের জায়গা থেকে একটা কথা, সেটা হচ্ছে যে আমরা সবসময় বলি যে আমাদের সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধকে আমলে নিয়ে শালীনতা এবং নৈতিকতার ভিত্তিতে, ওকে, মানে এই জিনিসটাকে আমলে নিয়ে হচ্ছে আমাদের চলন ফ্যান্টাস্টিক, বলন, ফ্যান্টাস্টিক। চলাফেরা, আমরা আচার ব্যবহার আমরা আমরা সবকিছু যারা করতে হবে। ইসলামী বক্তা আছেন, এমনকি আমি একজন আলেমকেও আসলে ইন্টারভিউ করেছিলাম, তার কাছে জানতে চেয়েছিলাম যে যতটা সরব হচ্ছে চাল চলন, আচার আচরণ, রোজার মাসে খাওয়া না খাওয়া, ধর্ম পালন করা, তা নিয়ে, কিন্তু দুর্নীতি, ঘুষ, সুদ, লুটপাট, দখলদারি, চাঁদাবাজ, এগুলির ক্ষেত্রে আপনাদের ধর্মীয় বক্তাদের অত সরব হতে দেখি না, এদের বিরুদ্ধে ওয়াজও কম পাই। আমাকে আশ্চর্য করে দিয়ে একজন 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 বিশিষ্ট আলেম ইসলামের, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন যে ঘুষের বা দুর্নীতির টাকা দিয়েও যদি কোনো একটা মসজিদের কাজ বা মাদ্রাসার কাজ করানো হয়, তাহলে সেটা খারাপ হবে না, ভালোই হবে। কারণ হচ্ছে যে এইটা আলেমরা এমন এক নদী যাতে সকল পাপ ধুয়ে যায়। আপনি এটার সাথে একমত কিনা? আমি এটা নতুন শুনেছি, আমি এটা মানে পজিটিভ, মানে এটা 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 আমি স্বীকার করি কি না করি সেই প্রসঙ্গ আলাদা থাক। আপনি এটা সম্পর্কে কি বলেন? এই দুইটা বিষয় নিয়ে আমি আসলে মামুদের কাছে যাব এবং এটা জানতে চাইবো যে ঘুষ, দুর্নীতি, সুদ, লুটপাট, চাঁদাবাজ, ধর্ষণ, এগুলির ব্যাপারে আমরা এগুলি কোনো ওয়াজ শুনি না। ওয়াজ আটকে থাকে নারীর কাপড়ে, ওয়াজ আটকে থাকে হচ্ছে একজন ধর্মহীনের চলন বলনে। এটা কেন?